আচ্ছা, তিলোত্তমাকে আমরা সবাই ভালোবাসি, এবং এই তিলোত্তমায় অনেক প্রতিভা লুকিয়ে থাকে। আর আজ আমি যাদের কথা বলবো তারা কিন্তু এই তিলোত্তমারই, সৌভিক আর শুভঙ্কর। এদের একটা মিউজিক ব্যান্ড রয়েছে যার নাম গ্রাসি স্ট্রিংস ব্যান্ড, এবং একটু বলে রাখি বিদেশে কিন্তু এরা ফোক গান করে। These two young men from Kolkata, India, who are doing the same thing. They love traditional bluegrass, but they're putting their own spin on it, and it's one of the most exciting things in the world, I think. And আর আজকের আড্ডায় তাদের পেয়ে গেছি। কেমন লাগছে সৌভিক আর শুভঙ্কর? খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। আমরা শুরুতেই যেটা জেনে নেব সেটা হচ্ছে গ্রাসি স্ট্রিংস ব্যান্ড, এই নামটা কেন? খুবই মানে এই আমরা যে সঙ্গীতটা করি তার সাথে খুবই অ্যাকচুয়ালি সাধারণভাবে চলে যায় নামটা, যেহেতু গানের ধারাটার নাম হচ্ছে ব্লু গ্রাস, সেখান থেকে গ্রাস নেওয়া। আর যেহেতু আমরা যে যন্ত্রগুলো বাজাই পুরোটাই স্ট্রিংস ইনস্ট্রুমেন্ট, তারের যন্ত্র, হ্যাঁ, ও বাজায় ম্যান্ডোলিন, ওটাও স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, আমি বাজাই গিটার, ওটাও স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, তো সেইখান থেকে স্ট্রিংস, তো গ্রাসি স্ট্রিংস। আচ্ছা, আমরা শুনেছি যে ব্লু গ্রাস হচ্ছে ধারা, তো এই ধারাটা নিয়ে যদি কিছু জানি। এটা অ্যাকচুয়ালি তো তুমি কিছু বলবে? বল। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো এটা ফোক মিউজিক, ট্র্যাডিশনাল মিউজিক, যেটা আমেরিকাতে পপুলার হয়েছে, মানে জেনারেশন ওয়াইজ লোকজন বাজিয়ে আসছেন এই মিউজিকটা। কিন্তু এই মিউজিকটা অ্যাকচুয়ালি কেবলমাত্র ইনফ্লুয়েন্সগুলো আমেরিকান নয়, এখানে ইউরোপিয়ান মিউজিকের অনেকটা ধাঁচ রয়েছে। অ্যাকচুয়ালি যখন ইউরোপিয়ান সেটেলার্সরা লাইক স্কটিশ এবং ইংলিশ পিপলরা যখন মুভ করেন আমেরিকাতে, তো তাদের মিউজিকটা সঙ্গে করে নিয়ে আসেন। তো তারা ফিডল খুব বাজায় তাদের ট্র্যাডিশনে। ফিডল হচ্ছে আমরা যেটাকে ভায়োলিন বলি, তো ট্র্যাডিশনাল মিউজিকে যখন সেই সেম ইনস্ট্রুমেন্টটা বাজানো হচ্ছে ওটা বলা হয় ফিডল। তো সেই ফিডলটা আসে আমেরিকাতে, আর তার সঙ্গে আফ্রিকা থেকে আসে ব্যাঞ্জো। তো এবার অ্যাপালেচিয়ান মাউন্টেন নর্থের দিকে আমেরিকাতে যে রিজিয়নটা রয়েছে, সেখানে ওখানকার লোকাল মানুষজন ওল্ড টাইম মিউজিক বলে একটা মিউজিক ফর্ম যেটা তারা করতেন, যেটা ফোক মিউজিক। এবং এই অ্যাপালেচিয়ান মাউন্টেন রিজিয়নের লোকেরা সাধারণত ইংরেজি বলতেও না এবং ইংরেজি বুঝতেও না। যাই হোক, বিভিন্ন লোকের এক জায়গায় হওয়ায় মিউজিক ফর্মেরও একটা চেঞ্জেস আসে। তো ওই ফিডলিং প্লেইংটা খুব ইন্সপায়ার করে মানে ওখানকার ওল্ড টাইম মিউজিককে, যেটা পরবর্তী সময় 1940s বিল মনরো বলে একজন ভদ্রলোক, যিনি কেন্টাকি শহরে, তার জন্ম কেন্টাকিতে, তো তিনি করা শুরু করেন। এবং প্রায় 60s দিকে নাকি 1960-65 এরকম টাইমে তিনি একটি দল করে যার নাম বিল মনরো অ্যান্ড ব্লুগ্রাস বয়েজ। তো ওই ওনার যে দলের নাম বিল মনরো অ্যান্ড ব্লুগ্রাস বয়েজ, সেখান থেকে এই মিউজিক ফর্মটা, মানে বিল মনরো যেটা ইন্ট্রোডিউস করেছিল তখনকার সময়, তো ওই ব্লুগ্রাস নামটা আসে, ব্লুগ্রাস মিউজিক। আচ্ছা, তোমরা দুজনেই বন্ধু তো? অনেক ছোট। কত বছরের সম্পর্ক? 14 আই গেস 14। আচ্ছা, এই স্বপ্নটা, এই যে নিজেদের একটা মিউজিক ব্যান্ড, এটা কি ছোট থেকেই দেখা হয়েছে দুজনের একসাথে? অ্যাকচুয়ালি ওর আমার পরিচয় একদম জুনিয়র স্কুলে। ছোটবেলায় কি এসব কিছু ভাবা চিন্তা হয়েছিল? একদমই না। তাও মিউজিকের প্রতি ভালোবাসাটা কি ছোট থেকে? একদম প্রথম, আমার যেটা মনে পড়ছে, একদম প্রথম যখন আমাদের যোগাযোগ হয়, মিউজিক নিয়ে আমাদের কোনো সংযোগ ছিলই না। আমি হয়তো টুকটাক গিটার বাজাতাম ওই ক্লাস 5-6 এ পড়ার সময়, কিন্তু সেটা ওই একদম বাচ্চা ছেলে যেমন করে, আর সেটা ও জানতে পেরেছিল হয়তো অনেক পরে, বাট সেটার সঙ্গে কোনো সংযোগই ছিল না। পরবর্তী সময়ে গান শোনা, আমি এই গানটা শুনছি, আমরা একসাথে গান শোনা শুরু করি, তারপর থেকেই মানে যখন আমরা গান শোনা শুরু করলাম একসাথে, বা তখন থেকে আমরা হয়তো ভাবছি লাইক
কিছুভাবে করা যায় মিউজিক। তারপরে ও অনেক আগে থেকে গিটার বাজাতো, আচ্ছা। কিন্তু আমার মিউজিকে ঢোকা অনেকটাই পরে, আমার বেশ অনেকটাই পরে মিউজিকে ঢোকা। তো তারপর আস্তে আস্তে ওই গান করতে করতে বা গান শুনতে 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 তো আমারও একটু ন্যাক হলো যে আমিও এদিকটায় চেষ্টা করে দেখি। তো ওই আস্তে আস্তে ওভাবে মিউজিকে ঢোকা। আচ্ছা। গান শুনতাম মানে গান শুনতাম। বহু মানে ওই সময় দাঁড়িয়ে দেশ বিদেশ এবং বিভিন্ন জায়গার ইন্টারনেটের মাধ্যমে যত গান শোনা যায় আমাদের হাতে আসছে সেগুলো শুনে ফেলতাম, এইটা হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ মানে এখনকার দিনে ওয়াই জেনারেশন সবার আগে ভাবে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম কিছু পেশাকে বেছে নিয়ে জীবনে এগানো। তো তখন এই যে ভালোবেসেই অবশ্যই এটা ভাবা, কিন্তু কি করে শুরুতেই মানে ভয় লাগেনি যদি সাকসেসফুল না হয়? শুরুতে ভয় লাগেনি, শুরুতে ভয় লাগে না। কারণ শুরুতে আমরা ভাবিনি যে এটাকে নিয়ে কিছু করবো। হ্যাঁ হ্যাঁ মানে আর যে সময়টা মানে মনে ইচ্ছে জাগলো যে না মিউজিকটা করি, সেই সময় ভয় লাগেনি যে কারণ সেই বয়সটা ফিউচারটা কি মানে এস্টাবলিশ হতে হবে, মানে আমাকে আর্নিংস করতে হবে, এই ব্যাপারগুলো তখন আসেনি। তো সেই ক্ষেত্রে তখন ভয় লাগেনি। ভয় কখন লেগেছে যখন যে স্টার্ট করছি এবং প্র্যাকটিক্যাল মানে আমাদের দেশের সিনারিওটা দেখছি, মানুষের যে সচেতনতাটা কোন জায়গায় রয়েছে আমাদের মিউজিকটা নিয়ে, সেই জায়গাটা দেখে একটু ভয় হয়েছে। এর বাইরে কি নিজেদের শুরুটা আর স্ট্রাগলটা নিয়ে কি বলবে দুজনেরই পার্সোনালি? শুরুটা আমরা কোনোদিনও ভাবিনি ওর মিউজিক নিয়ে কিছু করবো। আমাদের দুজনেরই স্বপ্নটা অন্যরকম ছিল। মানে আমরা দুজনেই ডিফেন্সের দিকে যাওয়ার জন্য ভেবেছিলাম এক সময়। তো দুজনের সে সময় আমরা মানে স্কুলের পড়ার ওই সময় থেকে, তো তারপরেই গান শুনতে শুনতে গানের দিকে জগতে চলে আসা। হ্যাঁ, তো সেই আস্তে আস্তে গান করতে করতে আমরা অন্যরকম সঙ্গীত করতাম প্রথম দিকে, এরকম ব্লুগ্রাস করতাম না। কিন্তু তারপর যখন ব্লুগ্রাস সঙ্গীতটা করা শুরু করলাম এবং আমরা ইউরোপে বাজাতে গেছি, নেপালে বাজাতে গেছি, বিভিন্ন দেশে বাজিয়েছি, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বিভিন্ন লোকের সাথে পরিচয় হয়েছে। তো যখন দেখতে পেলাম যে মিউজিকটা প্রচণ্ড ওয়েলকামিং, এটা বলে রাখা উচিত, মানে মিউজিকটা প্রচণ্ড ওয়েলকামিং। তো এত ভালোবাসা পেয়ে এতজন মানুষের থেকে, দেশ বিদেশের মানুষের থেকে, মানে পার্টিকুলারলি ব্লুগ্রাস ফর্মটা, মানে বললাম একটু আগে যে এই মিউজিকটা অ্যাকচুয়ালি কমিউনিটি বেসডে কাজ হয়। মানে প্রচুর লোকে ভলেন্টিয়ারি করে এই মিউজিকটাকে তুলে আনার জন্য, মিউজিকটা যাতে আরও লোককে শেখানো যায়, মানে কোনো উদ্দেশ্য বিদেহ ছাড়াই, মানে জাস্ট ভালো লাগা থেকে যে মিউজিকটা। হ্যাঁ মানে কিছুদিন আগে ওর সঙ্গে আমার কথা হচ্ছিল যে সত্যি বলতে এরকম খুবই কম মিউজিক ফর্ম দেখেছি আমাদের দেশে, তো এরকম কল্পনাই করা যায় না। একটা ফেস্টিভ্যালে যেখানে একজন 2 বা 3 বার গ্রামি পাওয়া মিউজিশিয়ান বাজাচ্ছে, তার সামনে তিনি যখন বাজাচ্ছেন স্টেজ থেকে নেমে এসে যার সঙ্গে বাজাচ্ছেন তিনি হয়তো 2 দিন গিটারটা ধরেছে একটা বাচ্চা ছেলের সঙ্গে, এবং এই কমিউনিটি নিয়ে সবাই মিলে একসঙ্গে জ্যাম হচ্ছে, এই জিনিসটা মানে বিরল হয় না এই ব্যাপারটা। এই জন্য হয়তো মিউজিকটা মানে লোকে ভালোবাসে এবং লোকে পরে করার জন্য, এবং সামহাও ওটা আমাদের খুবই টেনেছে। এই যে কাজ করতে করতে সব থেকে মেমোরেবল কোনো দিন মনে পড়ে যেটা তোমাদের লাইফকে খুব এফেক্ট করেছে? ভালো খারাপ যা ইচ্ছা বলতে পারো। অনেকই এরকম মেমোরেবল আছে, কারণ এই মিউজিকটা আমাদের প্রচণ্ড সারপ্রাইজ করেছে, আমাদের কালচারালি প্রচণ্ড প্রতি মুহূর্তে সারপ্রাইজ করেছে। মানে প্রচুর মুহূর্ত আছে। আমরা যখন প্রথমবার ফরেন ট্রাভেল করি আমাদের মিউজিকটাকে নিয়ে, সেই মুহূর্তটা একরকম। আমরা একটা অনলাইন শো করি অ্যামাজন বলে, কিছুক্ষণ আগে হয়তো স্ক্রিনে চলছিল। হ্যাঁ, তো ওইটা যেমন প্রথম আমাদের ইন্টারন্যাশনাল শো ছিল, ওটা ভার্চুয়ালি হয়েছিল। তো এরকম ছোটো ছোটো প্রচুর আমাদের মুহূর্ত আছে যেগুলো কিনা আমাদের মানে ভালো লাগার মুহূর্ত। খারাপ লাগার মুহূর্ত খুবই কম, কারণ মিউজিকটায় মানুষজন এতটাই ভালো, প্রত্যেকেই এতটা ভালো, তো সেরকম বাজে অভিজ্ঞতা এখনো অবধি তেমন একটা হয়নি। আচ্ছা, আমার যেটা মনে পড়ে যে একদিন ঘুম থেকে উঠে সকালবেলায় জাস্ট একটা আমার ফেসবুকে একটা মেসেজ পাই, একজন ভদ্রলোক আমাকে মেসেজ করে এবং আমাদের ব্র্যান্ডের পেজেও মেসেজ করে যে
আমি তোমাদের সঙ্গীত শুনেছি, তো আমি অ্যাকচুয়ালি ক্রস কালচার অ্যাক্টিভিটিস নিয়ে কাজকর্ম করি, তো আমি তোমার ইন্টারভিউ নিতে চাই একটা এরকম। তো তো মানে এটা তাও 4 বছর আগে, বুঝতে পেরেছি কার কথা বলছি। হ্যাঁ, তো মোটামুটি 4 বছর আগে, ঠিক আছে। তো কখনো ভাবিনি যে আমাদেরকে কেউ নোটিস করছে, মানে হি সেড লাইক আমি নোটিস করছি তোমাদের, এবং আই ফিল লাইক আই শুড টেক ওয়ান অফ ইউর ইন্টারভিউ, আই শুড টেক ওয়ান ইন্টারভিউ অফ ইউ গাইজ। অ্যান্ড তো ভদ্রলোক অ্যাকচুয়ালি ওখানকার যে মিউজিক ইন্ডাস্ট্রি, ওখানকার ওয়ান অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস। আচ্ছা, সো এই এই এরকমভাবে লোকজনে যে ফলো করে, মানে একজন কোথাকার বিগিনার যারা উঠে আসছে, এটা আজ থেকে প্রায় 4-5 বছর আগে। তো এই জিনিসটা তখনই আমি বুঝেছিলাম যে এখানে সাপোর্টটা অন্য রকমের। আচ্ছা, একদম মানে তারা প্রচণ্ড হেল্পফুল, মানে তারা বিভিন্নভাবে আমাদের হেল্প করেছে বিভিন্নভাবে। মানে এখানে তো সেই মিউজিকটা শেখানোর মতো কেউ নেই, তো তো আমরা অনলাইনে তাদের কাছ থেকে শেখা, আর প্রচুর টাইম দিয়ে আমাদেরকে শেখানো, তো তারা প্রচণ্ড হেল্প করেছে। আর যার কথা বললো, মানে উনি মানে আমার দেখা হয়তো অন্যতম ভালো মানুষ, মানে আমাদের দেখা আর কি। ওনার নাম বেন রাইট। ওনার নাম বেন রাইট, হ্যাঁ বলে রাখা উচিত আর কি। আচ্ছা, উনি উনি অ্যাকচুয়ালি ওনার নন প্রফিট অর্গানাইজেশন রয়েছে, যেখানে উনি পৃথিবীর বহু দেশে ট্রাভেল করেন, আফ্রিকার বিভিন্ন জায়গায় উনি ট্রাভেল করেছেন, মিউজিক শিখিয়েছেন। তো 28টা দেশ বোধহয় ট্রাভেল করেছে। হ্যাঁ, তো মানে ইটস লাইক ইন্সপিরেশন, মানে আমাদেরকে ইটস লাইক লাইক বোথ ওয়ে ইন্সপিরেশন। আমরা যেটা করছি সেটা ওনারা ইন্সপায়ার হচ্ছেন, ওনারা যেটা করছেন সেটা দেখে আমরা ইন্সপায়ার হচ্ছি, তো দ্যাট হেল্পস দ্য কমিউনিটি গ্রো। একদম। আচ্ছা, তোমরা কি বিভিন্ন ভাষায় গান করো? যেহেতু ওই ফর্মটা নিয়ে কাজ করি, মূলত মানে আমাদের 60-70% গান ইংরেজিতেই থাকে। এছাড়া আমরা যে সমস্ত লোকালে গান শুনে বড় হয়েছি, যাদের গান শুনে বড় হয়েছি, কিছু গান বাংলায় আছে, কিছু হিন্দিতে আছে, কিছু নেপালিতে আছে। তো এই সমস্ত গানগুলোর সঙ্গে বেশ কিছু গান রয়েছে যেগুলো আমরা ওই ফোক ফর্মটার খুব মিল পেয়েছি, বা এমন মনে হয় যে এই গানগুলো করা যায় মিউজিক্যালি, এই গান বাংলা গানগুলো হিন্দি গানগুলো করা যায়। তো সেগুলো আমরা ডেফিনেটলি করি, কারণ বাইরে লোকেরা এই আমাদের মানে আমরা যে রিজিনাল জায়গা থেকে আসি, রিজিনাল ল্যাঙ্গুয়েজ, রিজিনাল কালচারটা জানতে দে আর ভেরি ভেরি ইন্টারেস্টেড। সো আমাদেরও ভালো লাগে যে আমাদের যে ভাষাটা রয়েছে, যে কথাগুলো নিয়ে গান তৈরি হয়েছে, সেগুলো বাইরের লোক জানুক। তো দিস ইজ এ গুড প্ল্যাটফর্ম যে আমরা সহজে এই বাংলা গানটাকে নিয়ে রিপ্রেজেন্ট করছি। মানে যেখানে একটা ফেস্টিভ্যালে বাজাচ্ছি, ইউরোপের প্রতিটা, মানে আমরা লাস্ট যে ফ্রান্সের যে ফেস্টিভ্যালে বাজালাম, ইউরোপের প্রতিটা দেশ থেকে হয়তো লোকে শুনতে এসছে, আমেরিকার প্রচুর লোক শুনতে এসছে। তো জাস্ট ওখানে জাস্ট সেই একদম তাদের কাছে একদম বাংলা গানটা নিয়ে পৌঁছে যাওয়া, ইটস খুব সুন্দর একটা মিডিয়াম। একদম। আচ্ছা, এতক্ষণ ধরে গান নিয়ে আলোচনা হচ্ছে, আমি তো খুব এক্সাইটেড তোমাদের গান শোনার জন্য। তবে আমরা শুরুটা কিন্তু বাংলা গান দিয়ে শুনবো, আর কি বাংলা গান দিয়ে শুরু হবে। এবার আমরা একটা গান শুনে নিই। রাস্তা যেমন তেমনি গল্পের গোড়া, এক দেশের এক রাজার ছিল 8টা ঘোড়া। একটা গল্প বলি শুনুন, একটা গল্প বলি শুনুন। 7টা ঘোড়ায় প্রাণপণ যুদ্ধ ছিল কাজে কাজে, 8 নম্বর ঘোড়া ছিল কুড়ে এবং বাজি। তবু রাজা বলতো তাকে তুমি সেরা ঘোড়া, যুদ্ধের কাজ দেখতে শুনতে নেই কত জোড়া। একটা গল্প বলি
কর্তব্য। ভোর হবার আগে রাজার যুদ্ধ জেতা চাই, রাজা বাঁচলে সবাই বাঁচবে ভরসা একটাই, নয়তো জীবন যাবে। ভোর হবার আগে রাজার যুদ্ধ জেতা চাই, রাজা বাঁচলে সবাই বাঁচবে ভরসা একটাই, নয়তো জীবন যাবে। প্রান্তর লড়ে জীবন কিন্তু বাকি, ৮ নম্বর ঘোড়া করে যুদ্ধ তদারকি, আধার রাতে ঝরঝর ঝরে ৭টা ঘোড়ার রক্ত, ৮ নম্বর পতাকা লয় রাজার ভীষণ ভক্ত। একটা গল্প বলি শুন, একটা গল্প বলি শুন। হবে কানাকানি, ৮ নম্বর ঘোড়া পাবে অনেক দানা পানি, ৭টা ঘোড়ার দানা পানি এক জায়গাতে জড়ো, রাইফেল হাতে একটি ঘোড়া ৭ জনের চেয়ে বড়। একটা গল্প বলি শুনুন, একটা গল্প বলি শুনুন। অসাধারণ, থ্যাংক ইউ। সত্যিই খুব ভালো লাগলো, আশা করি দর্শকদেরও খুব ভালো লেগেছে। এর জন্য বিদেশের মানুষের মনে যে নীরবে যে গানগুলো স্পর্শ করেছো, সে তার একটা আমরা শুনবই। কিরম গান? তোমরা বেশি বললে যে ইংলিশে গান করো, তাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো যেহেতু, হ্যাঁ, তো একটা ইংলিশে শুনবো। আচ্ছা। As a young man I was riding out on the western plain in the state of North Dakota. I met my Lily Kate, I met my Lily Kate. She's living in a lonely cabin with the sunlight of Maine, but she has waited as long as a woman can, as long as a woman can. I don't know what changed my mind, till then I was surrounded kind. That kind of love I can't explain, that I had for Lily Kane. She hired me out to work that day to help till the land. In the afternoon we had planted seeds, in the evening we held hands, in the evening we held hands. Her blue eyes told me everything a man would want to know.
till later realize I would never go, I would never go. I don't know what changed my mind, till then I was around in time. That kind of love I can't explain, that I had from any king. Many years has gone by and our son has grown up tall. I became a father too, and she became my own. She became my own. I don't know what changed my mind, then I was around the time. That kind of love I can't explain, that I had from any king. Then I had for nearly ইচ্ছে তো করছে এখানে বসে গানই শুনি, তবে আমার একটা প্রশ্ন আছে। এই যে আবার প্রশ্নে ফিরে যাচ্ছি, ব্লু গার্লসের হিস্ট্রিটা কি? হিস্ট্রি ওই যে বললাম বেসিক্যালি এই যে মিউজিক ফর্মটা যে তৈরি হয়েছে কেবলমাত্র আমেরিকান কোনো ইনফ্লুয়েন্স নয়, মানে শুধুমাত্র পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সঙ্গীতের যে ইনফ্লুয়েন্স, যেমন ওই আইরিশ মিউজিক ট্রাভেল করলো, আফ্রিকা থেকে ব্যাঞ্জো, মানে কিছু সিগনিফিকেন্ট ইনস্ট্রুমেন্টস রয়েছে যেখানে ব্লুগ্রাস মিউজিকে ইউজ করা হয়। এক তো এটা দেখতে পাচ্ছ ম্যান্ডোলিন, যেটা কিনা একদমই ইউরোপিয়ান ইনস্ট্রুমেন্ট, যেটা আমেরিকাতে এসে এই আকৃতিটা ধারণ করেছে এবং সাউন্ডেও অন্য আকৃতি ধারণ করেছে। এটা হচ্ছে গিটার, মোটামুটি সব সঙ্গীতেই খুঁজে পাওয়া যায়। মনে হয় এঁকেছে নাকি সঙ্গীতটা করছে না কেউ আজকাল। মূলত ম্যান্ডোলিনে মানে ইউরোপিয়ান বলুন আমাদের বা ইন্ডিয়ানদের ম্যান্ডোলিনে আমরা কেউ রিদিম বাজাই না, তো আমরা এই ব্লুগ্রাসে সেটা আমরা করি। মূলত আমরা যদি রিদম প্লেইং এর যে ভূমিকা, মানে অ্যাকচুয়ালি পারকাশনের মানে এই মিউজিকে কোনো ড্রামস ইউজ হয় না বা কোনো পারকাশন ইনস্ট্রুমেন্ট ইউজ হয় না, তো ম্যান্ডোলিনের প্রচুর একটা বড় দায়িত্ব রয়েছে ওই বিট সেকশনটা বা পারকাশন সেকশনটাকে ধরে রাখার। তো এই ইনস্ট্রুমেন্টে রয়েছে। তারপর একটা রেজোনেটর গিটার হয় যেটা শুয়ে বাজানো হয়, জাস্ট ওটাকে ডোব্রো বলা হয়। তো ডোব্রো একটা রয়েছে, একটা হচ্ছে আপরাইট বেস ইউজ করা হয়, আর ফিডল যেটা বললাম। তো এই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে ব্লুগ্রাস মিউজিকটা শুরু হয় অ্যাকচুয়ালি। তো পরবর্তী সময় বিভিন্ন ফর্ম হয়, যে আমাদের যেমন দেখছো আমরা একটা জাস্ট ডুও ফর্ম, ঠিক আছে, দুটো ইনস্ট্রুমেন্ট নিয়ে। কখনো ট্রিও ফর্মেশন দেখা যায়, কখনো কোয়ার্টেট দেখা যায় 4 জনের 4টে ইনস্ট্রুমেন্ট নিয়ে, কখনো ফুল ব্যান্ড 5 জন 5টা 6টা ইনস্ট্রুমেন্ট। তো এইভাবেই বিভিন্ন আর্টিস্ট মিউজিশিয়ানরা উঠে আসে, তাদের মতন করে তাদের আইডিয়াস দিয়ে মিউজিকটাকে জাস্ট এনরিচ করে, মিউজিক পারফর্ম করা শুরু করে। তো ইটস লাইক ইটস গ্রোয়িং অ্যান্ড এভলভিং। তো এইভাবেই চলছে এখন। আচ্ছা, এত অল্প বয়সে তোমরা মানুষের মনকে এইভাবে ছুঁয়েছো, তো ওয়াই জেনারেশনকে আমাদের এখনকার কি মেসেজ দেবে, কিভাবে মোটিভেট করবে, তারা কিভাবে তাদের স্বপ্নগুলোকে নিয়ে বাঁচতে পারে বা এগিয়ে যেতে পারে? মানে কামিং জেনারেশন, হ্যাঁ, মানে আমি তো কামিং জেনারেশনের মধ্যেই পড়ছি। হ্যাঁ, আমি ওয়াই জেনারেশনের কথাই বলছি। তাদেরকে বলবো যে তারা যেটা করতে চায় তারা করুক, মানে যেটা তারা করতে চাইছে করে যাক, কিন্তু তার আগে যেটা আমাদের বলা দরকার, মানে এইটা আমরা মানে বলে দেওয়ার কেউ নই, কারণ আমরাও চেষ্টাই করছি এখন এই মুহূর্তে, আমরাও কেউ বলে দেওয়ার কেউ নই, মানে আমরা কোনো পথপ্রদর্শক নই। যেটা করতে চাইছে সেটা করাটাই ভালো বলে আমার মনে হয়। মানে এটা নিয়ে আলাদা কিছু বলার নেই, কারণ কি স্টিল আমরাও হয়তো তারাও যে জায়গায় রয়েছে, আমরা জাস্ট হয়তো একটা পা এগিয়ে এসেছি, জাস্ট বাট একই জায়গা স্টিল। বাট যেটা বলার রয়েছে, যারা সঙ্গীতটা শুনছে, মানে যারা সঙ্গীত করছে তারাই যদি সঙ্গীত শুনে, তাহলে তার
সঙ্গীত শিল্পী বলে ফর্মটা একটা শোকেসে সাজিয়ে রাখার জিনিস হয়ে যাবে কিছুদিন পর, মানে ওটা একটা পেশা হিসেবে কেউ দেখবে না, ওটা একটা সঙ্গীত শিল্পী শোকেসে সাজিয়ে রাখার জিনিস। তো আমার মনে হয় যারা সাধারণ মানুষ রয়েছে তাদের গান বাজনা শোনা উচিত, পয়সা দিয়ে টিকিট কেটে যা হচ্ছে আশেপাশে তাদেরকে সাপোর্ট করা দরকার। আর একটু মনে করা দরকার যে আর্টটা কোনো সেকেন্ডারি জিনিস নয়, মানে স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নয়, এটাও একটা প্রাইমারি সাবজেক্ট। এবং এই মনোভাবনাটা যদি আসে তবে মানে এনাফ হবে, আর কিছু আপাতত দরকার নেই, এইটুকু হলেই অনেকটাই ঠিকঠাক। একদমই। শেষ করার আগে আমরা একটা ভালো তোমাদের মনের পছন্দের একটা গান শুনবো। আচ্ছা, ওকে। তো এই গানটা বেসিক্যালি একটা আমাদের একটা খুব নামকরা বলিউড সিনেমায় ব্যবহার করা হয়েছে, কিন্তু গানটার যে মূল সুরটা একটা আইরিশ ফিডল টিউনেরই একদম অনুকরণে, যে টিউনটার নাম হচ্ছে গোল্ডেন স্লিপার্স। Oh, my golden slippers, I'm later wake up, don't speak around till my wedding day. I'm a long tail coat that I love so well, I'll work in the chariot in the morning. I'm a long white robe that I bought last June, I'm gonna get changed cause it's fixed so soon. I'm the old grey horse that I used to drive, I'll catch up in the chariot in the morning. Oh, them golden slippers, so them golden slippers I'm going to wear because they look so neat. Oh, them golden slippers, so them golden slippers I'm going to wear to walk the golden streets. सबकी कदम देखो रम पम पम, आज आस गीत गाया करो, कभी खुशी कभी गम तारा पम पम, हंसो और हंसाया करो। उठे सबकी कदम देखो रम पम पम, आज आस गीत गाया करो, कभी खुशी कभी गम तारा पम पम, हंसो और हंसाया करो। वो प्यारे दिन और वो प्यारे रातें याद हम है वो मुलाकातें, नहीं कोई गम मुझे नहीं है गिला, जिंदगी की राह में मिला है जब दिल मेरे हमदम शबनम हम है और तुम सोला बन जाया करो, कभी खुशी कभी गम तारा रम पम पम, हंसो और हंसाया करो। Oh, them golden slippers, so them golden slippers I'm going to wear because they look so neat. Oh, them golden slippers, so them golden slippers I'm going to wear to walk the golden street. Old banjo hangs on the wall, causing ambient tunes since Wales fall. But the folks all say we'll have a good time when you ride up in the chariot in the morn. I'm old brother Bane, I'm sister Louise, I'll tell you what the news, take tobacco juice. What a great come in, and there won't be that day when you ride up in the chariot in the morn. Oh, them golden slippers, so them golden slippers I'm going to wear because they look so neat. Them golden slippers, so them golden slippers I'm going to wear to walk the golden streets. অসাধারণ। দর্শকদের খুব ভালো হয়েছে, কিন্তু এবার সময় হয়েছে বাড়ি ফেরার। তবে ওই যে রোজকার মতন আর বলতে ভালো লাগে না যে এমআর টিভি দেখুন, সাবস্ক্রাইব করুন। আমি প্রীতি, আমি হোস্ট, আমি শুরু করছি শো। তাই আজকে তো আমাদের সাথে রয়েছে সৌভিক আর শুভঙ্কর, শেষটা তাদেরকে দিয়েই করি। তার আগে বলি যে দর্শকরা কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো গানগুলো। আর যেটা বললো সৌভিক আর শুভঙ্কর,
বেশি বেশি গান শোনো, মিউজিশিয়ানদের সাপোর্ট করো, কি বলবে? হ্যাঁ, আর মানে ইউটিউবে তো রয়েছে, একদমই। স্পটিফাইতে তো রয়েছে, সবটা তো ইউটিউব আর স্পটিফাইতে শোনানো যায় না। একটু এসে গান শুনতে হবে। একটু একটা 100-150 টাকা বা ওইরকম একটা কিছু টাকা খরচা করে এলে তো মিউজিকটা শোনা যায়, অন্য কিছু যেটা হচ্ছে। একদমই, আর মন ভালো থাকে গান শুনলে। একদম একদম। একটু যদি এমআরটিভি দর্শকদের বলো বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে, ফলো করতে। হ্যাঁ, আমাদের ফলো করতে পারেন এবং আমাদের সঙ্গে সঙ্গে এমআরটিভিকেও ফলো করুন, ওনারা সত্যিই খুব ভালো কন্টেন্ট নিয়ে আসছেন। আর আমাদের খুঁজে পেতে হলে আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়ার সব জায়গাতে রয়েছি, গ্রাসি স্ট্রিংস। আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন www.grassystrings.com। আপাতত এই পর্যন্তই, চোখ রাখুন এমআরটিভি।